আচ্ছা, তো আপনাদের ডে 5 এর মধ্যে আমরা কি দেখছিলাম, যে এই যে এখানে ইন্টারনাল সিএসএস এই ফাইলটাই সম্ভবত, তাই না? তো আমরা ব্যাকগ্রাউন্ডের কিছু প্রপার্টি দেখছিলাম, তাই তো? তারপরে অ্যাঙ্কর ট্যাগের বোধহয় কিছু আমরা অ্যাঙ্কর ট্যাগের কিছু এক্সাম্পল দেখছিলাম আমাদের সিএসএস ফাইলের মধ্যে। তারপরে কিভাবে টেক্সট ট্রান্সফর্ম, তারপরে টেক্সট সংক্রান্ত সিএসএস এর টেক্সট সংক্রান্ত বিষয়গুলো আমরা দেখছিলাম। তারপরে আমাদের আমাদের মূলত সিএসএস প্রপার্টিগুলো দেখা হয়েছিল, আর ফন্ট সাইজ নিয়ে একটু কথা আছে। ফন্ট সাইজের মধ্যে এটা পুরোটা আমি যাই নাই ফন্ট বিষয়ে, কারণ এটা সিএসএস ফন্টের বিষয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে একটু ফন্ট সম্পর্কে দেখি, সিএসএস এর ফন্টস প্রপার্টি নিয়ে আমরা একটু ডিসকাস করব। তো এই জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি শুধুমাত্র, এটা তো ডে 5 দেওয়া, ঠিক আছে এটার ভিতরেই নেই, সমস্যা নাই। একটা ফাইল নিয়ে নিচ্ছি, ধরেন এটা বললাম ফন্টস, ঠিক আছে, fonts.html এরকম আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। আচ্ছা, তো আমরা এখানে ইন্টারনাল সিএসএস লিখব, ইন্টারনাল সিএসএস লিখব। স্যার ফাইলের নেম তো চেঞ্জ করেন নাই, ডে 5 এ আছে। হ্যাঁ, ডে 5 এ আছে, আমি জানি। এটা পরে আমি জিপ করে দিয়ে দেবো, তো তখন রিনেম করে জিপ করে দেবো, ডে 6 করে দেবো। এটা হচ্ছে মূলত আমার ডে 6, ঠিক আছে? তো আমাদের আজকে ডে 6 এর মধ্যে আমরা প্রথমে ফন্ট নিয়ে ডিসকাস করি। তো h2 ট্যাগের মধ্যে না গিয়ে প্রথমে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি। প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আমি লরেমের 10টা কিওয়ার্ড নিচ্ছি। এ হচ্ছে আমার 10টা লরেমের কিওয়ার্ড। কথা কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি একেবারে? জি স্যার, ক্লিয়ার। কি ভাই শোনা যাচ্ছে? ওকে, তাহলে ওপেন ইন ব্রাউজার দিয়ে আমি দেখি আউটপুটটা একটু দেখে আসি। প্রথমে আউটপুট দেখবো, তারপরে কাজ করব। মীর শহীদ আসছে না লাস্টে? মীর শহীদ কি জয়েন করছে না লাস্টে? মীর শহীদ কথা বলে নাকি, নাকি প্রেজেন্ট দিয়ে হাজির, মানে গায়েব হয়ে যাবে? মীর শহীদ, মীর শহীদ শুনতে পাচ্ছেন? আচ্ছা, এ হচ্ছে আমাদের সিএসএস এর প্যারাগ্রাফ ট্যাগটার আউটপুট। তো আমরা প্রথমে ফন্টস নিয়ে, যেহেতু আজকে যখন ধরছি তখন আমরা ফন্ট নিয়ে যত কিছু আছে ফন্টস সম্পর্কে সবকিছু একেবারে দেখে ফেলবো। ফন্টের মধ্যে কি কি আছে আমরা সেগুলো সবগুলো দেখবো। তো বাই ডিফল্ট মানে এই যে ফন্টটা দেখতে পাচ্ছেন না, এটা ব্রাউজারের থেকে এইচটিএমএল এর জন্য ব্রাউজার নিজে একটা ডিফল্ট ফন্ট সেট করে নেয়, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। একটু ছোট করে দিচ্ছি, তাইলে আমার জন্য একটু সুবিধা হবে দেখাইতে। একটু ছোট করে নিলাম, বুঝছেন? তো আমরা এখানে একটা ইন্টারনাল সিএসএস লিখি। ইন্টারনাল, তাহলে কোথায় লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কিভাবে লিখতে হয় ইন্টারনাল সিএসএস কিভাবে লিখবো? হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগ ব্যবহার করব, তার মধ্যে লিখবো। এখানে একজনের প্রশ্ন ছিল যে মানে আমি একটা একটা ট্যাগের মধ্যে ফন্ট সাইজ দিলে সবগুলোতে একসাথে পেয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো সেটা সহ প্রবলেমটা একেবারে মানে সলভ করে দেওয়ার জন্য গত ক্লাসে ডিসকাস করছিলাম, আবারও করতেছি একটু। সেটা হচ্ছে যখন আমরা সিএসএস এর মধ্যে ট্যাগ সিলেক্টর ব্যবহার করব এবং তার সাথে যদি কোনো প্যারেন্ট সিলেক্টর যদি আমরা যদি মানে না দেই, কোনো প্যারেন্ট যদি অ্যাডজাসেন্ট কোনো সিলেক্টর যদি ব্যবহার না করে থাকি, তাহলে সে কি করবে, ইউনিভার্সালি মানে গ্লোবালি সে ওই সিলেক্টরের মধ্যে সব জায়গায় সে কি করবে, মানে ওই স্টাইলটা অ্যাপ্লাই করবে। যেমন আমি আমি পি ট্যাগের জন্য সিএসএস এর ফন্ট প্রপার্টি, আমি ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করব, ফন্ট ফ্যামিলি। তা আমি এখানে বললাম যে ফন্ট হাইপেন ফ্যামিলি, এটা দিয়ে বললাম যে কার্সিভ,
এই কার্সিভ ফন্ট আমি ব্যবহার করলাম ফন্ট ফ্যামিলি হিসেবে কার্সিভ, এটা ডিফল্ট ভাবে থাকে, এটা সব আপনার মানে অপারেটিং সিস্টেমে এটা পাওয়া যায় বাই ডিফল্ট। তো এটা একটু রিলোড দিয়ে দেখেন আপাতত আর কি হয়েছে। দেখেন আমার দুইটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, দুইটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি শুধুমাত্র ট্যাগ সিলেক্টর ব্যবহার করছি, সিএসএস সিনট্যাক্স অনুসারে ট্যাগ সিলেক্টর ব্যবহার করে সিএসএস প্রপার্টিগুলো দুটো কার্লি ব্রেসের মধ্যে কি করলাম, প্রপার্টি এবং ভ্যালুটা সেট করলাম। দিস ইজ কল্ড প্রপার্টি এন্ড ইটস কল্ড দ্য ভ্যালু। সো প্রসিড টু দ্য নেক্সট পয়েন্ট। তো এখানে খেয়াল করেন আমি এখানে কোনো ক্লাস সিলেক্টর বা আইডি সিলেক্টর বা প্যারেন্ট অ্যাডজাসেন্ট কোনো সিলেক্টর বা চাইল্ড সিলেক্টর এই ধরনের কোনো সিলেক্টর ব্যবহার করি নাই। তো ফলশ্রুতিতে যখন এই ডকুমেন্টের মধ্যে যখন এটা রেন্ডার করে ব্রাউজার, তখন সে এখানে এসে স্টপ হয়, স্টপ হয়ে এটাকে রিড করে। এটাকে রিড করে মানে কি, এখানে বলা হচ্ছে পি, পিতে ফন্ট ফ্যামিলি হবে কার্সিভ, এটাকে সে সেট করে নেয় এবং সে কি করে এই যে পি ট্যাগটা আমার বডি ট্যাগের ভিতরে যতগুলা পি ট্যাগ সে পায় ততগুলা পি ট্যাগের মধ্যে সে ফন্ট ফ্যামিলি একেবারে সবগুলোতে কি দিয়ে দিবে, কার্সিভ অ্যাপ্লাই করে দিবে, যেটা আমরা এখন আমাদের বাম সাইডের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। ডক্টর সাইফ সাহেব এটাকে উনি আসসালামু আলাইকুম, কই চলে গেছেন নাকি, জয়েন করলাম না, কোথায় চলে গেল? কি ব্যাপার, জয়েন দিলাম, আচ্ছা জয়েন্ট হয়নি স্যার, চলে গেছে। কেটে গেছে। আচ্ছা তাহলে কি বুঝতে পারছেন এবার কেন শুধুমাত্র এরকম পি ট্যাগ দিলে সবগুলোর ফন্ট ফ্যামিলিতে এই সমস্যাটা হয়, সবগুলো ফন্ট মানে সবগুলো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে সেম স্টাইলটা পাই, বুঝতে পারছেন? ফজলুর রহমান স্যার যে কটা পি আছে, হ্যাঁ পি যেটাই আমি কমেন্ট করবো, যদি পি থাকে স্যার, পি স্টাইলগুলি সবগুলি যত পি আছে একই সেম স্টাইল। সবগুলো স্যার আমি ট্যাগ ভিডিও দিছি, তারপরও সবগুলোতে একই রকম স্টাইল পড়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমি এবার সেকেন্ড যে প্যারাগ্রাফটা আছে ওই প্যারাগ্রাফের আইডি চেঞ্জ করে দিচ্ছি, ওখানে আইডি দিচ্ছি প্যারা। এবার আমি শুধুমাত্র হ্যাশ দিয়ে প্যারা দিয়ে কার্লি ব্রেস দিয়ে এবার ফন্ট ফ্যামিলি অন্যটা দিব, ফন্ট ফ্যামিলি এবার দিব স্যান্স শরীফ, একটু পার্থক্য আছে খেয়াল করবেন। চেঞ্জ হয়েছে, ফন্ট কি চেঞ্জ হয়েছে? জি স্যার, চেঞ্জ হয়ে যাবে। আপনার যদি না হয় তাহলে বুঝতে হবে আপনি লিখতে কোথাও একটা ভুল করেছেন, এই জন্যই হয় নাই, এটা আপনাকে বুঝতে হবে। স্যার আপনি একটু দেখে দিলে তাহলে আমি বুঝতে পারবো স্যার। এই যে আমি দেখাইয়া দিলাম। স্যার মানে আমার কোডটা দেখলে। আচ্ছা পরে স্ক্রিনশট দিয়েন গ্রুপে। এখন ঠিক আছে স্যার। এখন কোড দেখবো না, আগে টপিকগুলো শেষ করি, টপিকগুলো নিয়ে কথা বলি। তাহলে এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি নিয়ে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিএসএস এর ফন্ট প্রপার্টিজের অনেকগুলো ফন্ট প্রপার্টিজের মধ্যে তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ফন্ট প্রপার্টি মানে ফন্ট ফ্যামিলি এ প্রপার্টি। হ্যাঁ, তারপরে এই যে ফন্ট নিয়ে সিএসএস এ আরো কয়েকটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, যেমন কি হয় এটাকে বলা হয় ফন্ট ওয়েট, WEIGHT ওয়েট। এখন দেখেন ফন্ট ওয়েট কিন্তু বাই ডিফল্ট এখানে নরমালি আছে, বুঝছেন? এখন যে দুটো এখানে লাইন আপনারা দেখতে পাচ্ছেন, দুটো লাইনের মধ্যে ফন্ট ফ্যামিলি কিন্তু নরমাল অবস্থায় আছে। তো আমি যদি বলি যে বোল্ড এরকম বলি, ফন্ট ওয়েট প্যারাগ্রাফ ট্যাগের জন্য যদি ফন্ট ওয়েট বোল্ড বলি, আসলে কিন্তু তেমন একটা মানে দেখবেন না, দেখা যাচ্ছে তো, দেখেন দেখা যাচ্ছে
এখন দেখেন ফন্ট ফ্যামিলি ফন্ট ওয়েট বোল্ড এটা কিন্তু সকল প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কি হয়ে গেছে অ্যাপ্লাই হয়ে গেছে তাই না ফন্ট ওয়েট বোল্ড এটা সকল প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে হয়ে গেছে এই প্রপার্টিটা ওই কি করলাম আচ্ছা একটু রিলোড দিচ্ছি তো এখন এই যে ট্যাগ সিলেক্টর দিলে ট্যাগ সিলেক্টর ব্যবহার করলে আমাদের এরকম একটা সমস্যা ফেস করতে হয় ঝামেলা একটা হয়ে যায় ঠিক আছে এভাবে হ্যাং করলে ক্লাস করানো যায় বলেন আসসালামু আলাইকুম দর্শক স্যার এই তানভীর আহমেদ না তানভীর আহমেদ আপনি লিভ নেন স্যার আমার প্রেজেন্টও দেওয়া হয় নাই স্যার কাজে শুভ স্যার দেরি করলেন কেন দেরি করলেন কেন আচ্ছা দেখেন এখানে আমার এই যে আমি যেখানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যে ফন্ট ওয়েট দিছি এই ফন্ট ওয়েটটা সে এখন কি করতেছে জানেন সে আমার এইটাতেও পাইছে মানে নিচের লাইনেও পেয়ে গেছে দুইটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যেই পেয়ে গেছে তো এখানে দেখছেন একটা সমস্যা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে স্যার আমি প্যারা 1 যেটাতে পি এখানে আমি যেটা দেখব ওয়েট তারপর পি স্টাইল কি ফন্ট স্টাইল এটা ডিটেইলে কি হবে যেটা কমেন্ট করব সেটাই আর এখানে দেখেন এখানে দুটো প্রবলেম হইছে সেটা হচ্ছে যে সে ইউনিভার্সিটি সে এখন কি করতেছে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে সে সরাসরি প্রথমে পি কে পাচ্ছে যার কারণে সে প্রথমে কি করছে সে প্যারাকে ধরে ফেলছে প্যারাকে না ধরে সে পি ট্যাগকে ধরছে কথা বলছেন এটা একটু আকপিস করে দিল যে মানে এটা হবে সেটা সেটা কিন্তু এমন না দরজাটা বন্ধ করো সাইফা পাপা দরজাটা বন্ধ করে দাও কথা আস্তে বলতে বলো এখানে আস্তে কথা বলতে বলো তো এটা মূলত আগে পিছে দিয়েও কিন্তু আসলে কিন্তু সমস্যাটা কিন্তু সলভ হয় না খেয়াল করেন যখন এরকম প্রবলেম হয় আসলে আমরা এই যে দুই জায়গায় দুই রকম ফন্ট ব্যবহার করি এই ফন্টের ক্ষেত্রে আমরা কিছু মানে সিস্টেম ফলো করি মানে হচ্ছে হয়তো সেখানে আমরা ক্লাস ব্যবহার করব ঠিক আছে বাই ডিফল্ট এই যে আমাদের ডকুমেন্টের মধ্যে আমরা একটা ফন্ট ইউজ করি যে কোনো ওয়েবসাইটের মধ্যে যখন আমরা ফন্ট ব্যবহার করি দেখা যায় আমাদের ফন্ট আমরা সর্বোচ্চ দুই একটা ফন্ট ব্যবহার করি দুইটা বা তিনটা ফন্ট ব্যবহার করে থাকি আমি ডিনাই করতেছি কেন আপনি আসছেন স্যার তানভীর কি ক্লাস করতে পারবে না স্যার আজান তো দিচ্ছি আমাদের স্যার নামাজের জন্য যাবে ঠিক আছে তাহলে স্যার বেশি লোক এড হলে সমস্যা এরকম আমাদের রেজিস্ট্রেশন করছি তারাই এড হইলে ভালো হ্যাঁ দর্শক ভাই ভাই এই রেকর্ডারটার নাম কি বুঝলাম না রেকর্ডারের নাম কি আপনি যেটা দিয়ে করিয়েছেন রেকর্ডিং ভাই ইমরান ভাই সাউন্ডটা একটু কে কথা বলছেন ইমরান ভাই নাকি
হ্যাঁ হ্যাঁ আমি খুব noise সুন্দর। হচ্ছে। আপনার কথা বুঝতে পারতেছি না। আপনার আচ্ছা, তো আমরা দেখছিলাম মূলত যে ফন্ট ফ্যামিলি সম্পর্কে, ঠিক আছে? তো এই ফন্ট ফ্যামিলিতে সবাইকে শুনতে পাচ্ছেন? সবাইকে 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 শুনতে পাচ্ছেন? তো জি স্যার শুনতেছি। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা এখানে যেটা দেখলাম এই এক্সাম্পলের মধ্যে, সেটা হচ্ছে যে ফন্ট ফ্যামিলিতে শুধুমাত্র আমরা একটা ফন্টের ফ্যামিলি ব্যবহার করছি, শুধুমাত্র একটা নাম ব্যবহার করছি। তো এখানে আমরা যে শুধুমাত্র একটা ফন্টের নাম দিয়ে ব্যবহার করতে পারবো এমন কিছু না। এমনও হইতে পারে যে ধরেন যে একটা ফন্ট ডিফাইন করে দিয়েছেন, ওই ফন্টটা কোথায় আপনার কম্পিউটারে ইনস্টল করা নাই, তাহলে সেক্ষেত্রে সে ডিফল্ট ফন্টটা ব্যবহার করে থাকে। তো আমরা চাইলে কয়েকটা ফন্টের নাম একসাথে ব্যবহার করতে পারি আমাদের প্রজেক্টে, আমরা চাইলে করতে পারি। যেমন ধরেন আমি এখানে আমার ক্ষেত্রে বলি যে যে প্রথমে হবে আমার এখানে ইনস্টল করা আছে রেলওয়ে। ভাই সাউন্ডটা মিউট করেন প্লিজ। এই ফন্টটা আছে আমার কম্পিউটারে, রেলওয়ে নামে একটা ফন্ট আছে। এখন আমি এখানে বলছি যে বিষয়টা কি দাঁড়াচ্ছে। এখানে বিষয়টা হচ্ছে প্রথমে সে ব্রাউজার কি করবে জানেন, প্রথমে সে আমার এই যে রেলওয়ে ফন্ট আছে না, আর এই ফন্ট ফ্যামিলি হিসেবে রেলওয়ে ফন্টটা সে পায় কিনা সেটা চেক করে দেখবে। যদি কোনো কারণে আমার এই ফন্টটা মিসিং থাকে আমার কম্পিউটারে, যদি মিসিং থাকে তাহলে সে কি করবে, ফল ব্যাক ফন্ট হিসেবে সে দ্বিতীয় ফন্টের কাছে যাবে, ঠিক আছে? তো আমি বললাম যে রেলওয়ে ফন্ট। তো ধরেন আমি এখানে বললাম যে ফিরাকোড, এরকম ডাবল ক্ষেত্রে যদি হয়, এরকম দুইটা ওয়ার্ডের ক্ষেত্রে যদি হয়, তাহলে সিঙ্গেল কোটেশন ব্যবহার করবেন, একটা সিঙ্গেল কোটেশন অবশ্যই ব্যবহার করবেন। দুইটা মানে একটা ফন্টে যদি দুইটা কিওয়ার্ড আলাদাভাবে থাকে তাহলে সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা ফন্টগুলোকে ডিফাইন করতে পারি। তো দেখি আসলে ফিরাকোডটা আসলে হয় কিনা। যদি আমার ফিরাকোড যদি না থাকে কম্পিউটারে, তাহলে সে ডিফল্ট ফলব্যাক ফন্ট হিসেবে সেই সানসেরিফ ফন্টটাকে সে আমাকে দেখাবে। একটা ব্রাউজারে রিলোড দিয়ে দেখি আছে কিনা। দেখেন দুইটা দুই রকম হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে ফিরাকোডটা সে সম্ভবত পায় নাই। আচ্ছা, আমি এখানে সরাসরি প্যারার ভিতরে দিছি, সেজন্য প্যারাটাই পাইছে। পরেরটাই কি আছে, পরের পি ট্যাগ, প্রথম পি ট্যাগের মধ্যে সে ফন্ট নিচে কার্সিভ। আচ্ছা, ইন্সপেক্ট করি, চলেন একটু ইন্সপেক্ট করে দেখি কে কি পাইছে। স্ক্রিনটা একটু বড় করে দিচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হয়। প্রথম যে ফন্টটা আছে, তো আমরা যদি প্রথম প্যারাটাকে যদি সিলেক্ট করি তাহলে তার স্টাইলটা আমরা দেখব। দেখেন যে প্রথম যে পি, ওই পি এর জন্য সে ফন্ট ফ্যামিলি পাইছে কার্সিভ, ঠিক আছে? কার্সিভ হিসেবে সে ফন্ট পাইছে। কিন্তু পরের ভিতরে যে পরে যে প্যারাট একটা দিছি না, তার জন্য সে ফন্ট পাইছে ফিরাকোড। অ্যাকচুয়ালি এখানে সে ফিরাকোড ফন্টটা আসলে পায় নাই, মূলত সে সানস সেরিফটাই নিছে। এখানে ফিরাকোড কম্পিউটারে আমার কাছে নাই সম্ভবত। একটু এখানে একটু এডিট করার দরকার, একটু এডিট করে দেখি। ফিরাকোডটা বাদ দিয়ে একটু আউটপুটটা একটু দেখি কেমন আসে, চেক করে দেখি, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, এখন সে সানস সেরিফ ফন্টে আছে। ওকে, তো যে সানস সেরিফ ফন্ট না, আমি এখানে বলে দিলাম যে কম্পিউটারে একটা ফন্ট থাকে বাই ডিফল্ট উইন্ডোজের, ওই ফন্টটা দিচ্ছি এরিয়াল ফন্ট আছে। তো চলেন যে প্যারা 1 মানে দ্বিতীয় প্যারাতে যে এরিয়াল ফন্টটাকে সে পায় কিনা একটু দেখি। হ্যাঁ, এটাতে সে এখন কোন ফন্টে আছে, এরিয়াল ফন্টে আছে। আচ্ছা, এইটাও দিব না। এবার আমরা দেখি যে আমি যে বললাম যে রেলওয়ে ফন্ট, এই ফন্টটা আছে কিনা দেখি, তারপর দেব মনসেরাট, এই ফন্টটা আছে কিনা সে দেখি পাই কিনা। সে রেলওয়ে ফন্টটা পাইছে। তো আমি যদি কোনো কারণে আমার কম্পিউটারে যদি কোনো কারণে যে রেলওয়ে ফন্টটা যদি না পাইতো, তাহলে সে মনসেরাট ফন্টটাকে ফলব্যাক ফন্ট হিসেবে নিত। তো ধরেন
আমি প্রথমে এখানে আরো একটা ফন্ট আমরা চালিয়ে দিতে পারি। বললাম যে ডিফল্ট প্রথমে ফন্ট হিসেবে রেলওয়ে নিবে, তারপর দিবে মনসেরাট, তারপরে হচ্ছে যে কি নিবে আমি বলে দিলাম সান্স শেরিফ। এই ফন্টটাকে আমি দিয়ে দিলাম। মানে হচ্ছে এখানে দেখেন এবার প্রথমবার সে যখন লোডিং নিবে ব্রাউজার, তখন সে ফন্ট ফ্যামিলিতে রেলওয়ে ফন্টটা আছে কিনা দেখবে আমার কম্পিউটারে। যদি না থাকে সে ফল ব্যাক ফন্ট হিসেবে দ্বিতীয় ফন্ট যেটা ডিফাইন করা আছে মনসেরাট ফন্ট, সেই ফন্টের কাছে যাবে। এখন যদি মনসেরাট ফন্ট সে যদি না পায়, তাহলে সে শেষমেশ একেবারে শেষের দিকে যে ফন্টটা আছে দেখেন আমার এটার পরে কি আছে সান্স শেরিফ আছে, তাহলে সে সান্স শেরিফ ফন্টটাকে ফল ব্যাক ফন্ট হিসেবে ডিফাইন করে দেয়। এই হচ্ছে বিষয় ফন্টের ক্ষেত্রে। আমি কি বুঝাইতে পারছি? তো এখানে ধরেন আমি বললাম স্যার আমার একটু কোশ্চেন। টাইমস নিউ রোমান নামে একটা ফন্ট আছে, এরপরে বললাম ধরেন যে হেলভেটিকা নিবে প্যারাগ্রাফে। তো এটা দেওয়ার পরে দেখেন এখানে একটা আউটপুটে আসবে। দেখেন প্রথম যে প্যারাটা আছে না, সে প্যারাতে এখন সে টাইমস নিউ রোমান ফন্ট দিচ্ছে। যদি টাইমস নিউ রোমান যদি কোনো কারণে যদি না থাকতো, তাহলে সে কি করতো, সে তখন আমাকে হেলভেটিকা ফন্টে নিয়ে যেত। জি ভাই, 1500 দিছেন? আচ্ছা ঠিক আছে। আগে 3000 মানে আগে 3000 দিছেন, কালকে দিছেন না আবার আসলো। আচ্ছা ঠিক আছে। কে যেন কি বলছিলেন ভাই? কে যেন কি একটা বলছেন? আমি বলছিলাম স্যার। জি, কি বলতে চাইছেন? স্যার আমি বলতে চাচ্ছি যে সাপোজ আমার এখানে কমা কমা দিয়ে 10টা ফন্ট দেয়া আছে, 10টা ফন্টের নাম আছে। হ্যাঁ, সেক্ষেত্রে সে আমার কম্পিউটারে 10টা ফন্টের ভিতরে সাপোজ 5 নাম্বার ফন্ট এবং 7 নাম্বার ফন্ট আছে বা 8 নাম্বার ফন্ট এরকম আছে ইনস্টল দেয়া কম্পিউটারে। সেক্ষেত্রে কি প্রথম যে ফন্টটা পাবে হ্যাঁ, ওইটাকে সে ম্যাচ হবে, ওইটা সে নিয়ে নেবে এরকম? হ্যাঁ হ্যাঁ ওইরকম সিরিয়ালি যাই একটার পর একটা। প্রথমে প্রথম ফন্ট, তারপরে দ্বিতীয় ফন্ট। প্রথমটা না পাইলে দ্বিতীয় ফন্টে যাবে, তো দ্বিতীয় ফন্ট যদি না পায় সে তৃতীয় ফন্টে যাবে। এভাবে এভাবে ধরে। এখন দেখা গেল স্যার তৃতীয় নাম্বারটাও মিলে গেছে, চতুর্থ নাম্বারটাও মিলে গেছে, সেক্ষেত্রে সে কোনটা নিবে? তৃতীয় নাম্বারটা নিবে। জি বলেন। আমি একটু ক্লাসে কন্টিনিউ করতে পারবো না, আমার আরএসএম স্যার আসছে তো মার্কেটে, আমার একটু বাইরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যান। ওকে আচ্ছা থ্যাঙ্কস। তো এটা ছিল যে ফন্ট বিষয়ে আমাদের, মানে ফন্ট ফ্যামিলিতে কিভাবে আমরা ফন্ট ব্যবহার করতে পারি তার ব্যবহারটা। আচ্ছা, এরপরে ধরেন যে ফন্টের যে স্টাইল, হ্যাঁ আমরা কিন্তু চাইলে আমাদের ফন্টের স্টাইলটাও চেঞ্জ করতে পারি। সাপোজ ধরেন এই যে এখানে প্যারাগ্রাফের মধ্যে যেটা আছে, এখানে সবগুলো আমি ডিলিট করলাম কেন? মার্ক কমেন্ট আউট করে দিলে তো হয়। কমেন্ট আউট করছি। এখন ধরেন আমি যে প্যারাগ্রাফ ট্যাগ যেটা আছে, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যেই আমি বললাম ফন্ট আউটপুট করে দিল। হ্যাঁ বলেন কিসে সাউন্ড কিসে? সাউন্ড কি ফন্ট আউট যেটা ডিফল্ট করে
ফন্টের ডিফল্ট করা? জি স্যার। ফন্টের ডিফল্ট করা মানে ডিফল্ট ব্রাউজারের যে ফন্ট যে সেটআপ করা আছে যে পি ফন্টটা সে অটোমেটিক্যালি সে নেয়, তবে এখানে ফন্টের ব্যাপারটা সে দেখায় না, কি ফন্ট সে ব্যবহার করে সেটা দেখায় না। এটা হচ্ছে ব্রাউজার ডিফল্ট ফন্ট, এটা পাবেন ব্রাউজারের সেটিংস এর মধ্যে গেলে পাবেন। আমি যে বুঝছেন আপনি যে কমেন্টস গুলো করে রাখছেন সেটা বলছি, এটা কিভাবে করে কমেন্ট কিন্তু রাখছেন যে ফন্টের এগুলো এটা ডিফল্ট করে রাখেন না, করে রাখেন না, হাইড করে এটা কিভাবে করে? হ্যাঁ আচ্ছা, সিএসএস এ ফন্ট সিএসএস এ কমেন্ট করার নিয়ম হচ্ছে প্রথমে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর একটা স্টার, তারপরে যতটুকু কমেন্ট করবেন তার আগে একটা স্টার দিবেন, আবার একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, তাহলে কমেন্ট আউট হয়ে যাবে। আর কিবোর্ড থেকে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, কিবোর্ড কন্ট্রোল ফরওয়ার্ড, হ্যাঁ কিবোর্ড থেকে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ প্রেস করলে কমেন্ট আউট হবে, একবার কমেন্ট হবে আর একবার কমেন্ট আউট হবে এরকম। আচ্ছা, ফন্ট স্টাইলটা দেখেন এখানে কি রকম ফন্ট স্টাইল হচ্ছে, যে ফন্ট স্টাইলের মানে এটা কি ধরনের স্টাইলের হবে, মানে হচ্ছে কি আপনার নরমাল, এখন বাই ডিফল্ট নরমালি আছে, আপনি যদি চান যে না আপনি ইটালিক করবেন তাহলে ইটালিক করতে পারেন। এখন দেখবেন যে ফন্ট স্টাইল সবগুলোরই ইটালিক হয়ে গেছে, এটাই হলো স্টাইলিং। আবার আপনি যদি বলেন যে না অবলিকের আউটপুটটা একটু দেখে আসি, অবলিকের ভিতরে কি আছে। আচ্ছা, কপি করে পেস্ট করি, প্রথম লাইনটাকে কমেন্ট আউট করি, আবার যদি বলি যে অবলিক, আমি যদি অবলিক দেই এটা কি অবস্থা হয় দেখেন, কোনো আউটপুট আছে, কোনো মানে কি সেভ করছি নাকি সেভ করিনি কোনটা। এটাও ফন্ট স্টাইল অবলিক হলেও এটা কি, এটা তো ইটালিকের মতো দেখা যাচ্ছে অবলিকটা, নরমাল অথবা অবলিক তো আমরা ব্যবহার করি না কখনো। আচ্ছা, ইটালিক style uses an italic version of the fonts. আচ্ছা, এখানে বিষয় হচ্ছে যে যখন আমরা ফন্ট স্টাইল ইটালিক ব্যবহার করব তখন সে কি করে, আমার যে ফন্ট ফ্যামিলি আমি ডিফাইন করে দিই ওই ফন্ট ফ্যামিলির ইটালিক ভার্সনটা ব্যবহার করে, ফন্ট ফ্যামিলির ইটালিক ভার্সন। আর যদি ফন্ট স্টাইল যদি অবলিক করে দেই তাহলে সে যে ফন্টটা থাকে তাকে কার্সিভ করে দেয়, তাকে মানে ইটালিকের মতো স্লট ভার্সন করে দেয়। অ্যাকচুয়ালি সে ফন্ট হচ্ছে নরমাল ফন্ট হিসেবে সে নরমাল থাকে। ফন্টের মধ্যে যে ইটালিক ভার্সন থাকে সেটা আপনারা জানেন কেউ? জি স্যার। ফন্টের কোনো কিছু জি স্যার জান। ফন্টের ইটালিক ভার্সনও থাকে। আচ্ছা, এই গেল। তারপর হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজের ক্ষেত্রে তো আপনারা জানেন ফন্ট সাইজ যে একটা প্রপার্টি আছে, হ্যাঁ, ফন্ট সাইজ দিয়ে আমরা কি করব, আমাদের ফন্টের সাইজ কমাবো বাড়াবো, ঠিক আছে। সাপোজ ধরুন আমি বলতেছি 20 পিক্সেল, তাহলে সে কি করবে, আমার প্যারাগ্রাফ ট্যাগের প্রত্যেকটার ফন্টের সাইজ 20 পিক্সেল হয়ে যাবে। দেখেন বড় হয়ে গেছে, 20 পিক্সেল হয়ে গেছে এখন। এই যে ফন্ট সাইজ কত আছে, 20 পিক্সেল আছে। তারপর কি আছে, ফন্ট সাইজ আমি এখানে লিখলাম পিক্সেল, তাই তো। আচ্ছা, ফন্ট সাইজকে পিক্সেলে রাখাটাই বেস্ট, যখন আপনাকে পিক্সেল পারফেক্ট করে ম্যাচিং করে কাজ করতে হবে। কিন্তু আমরা চাইলে এই ফন্ট সাইজের বিষয়টা আর একটু ডিপলি একটু ঘোলাটে করতে পারি। সেটা হচ্ছে যে আমরা HTML ডকুমেন্টের মধ্যে CSS এর মধ্যে সাইজ মেজারমেন্টের জন্য তিন ধরনের মানে সাইজ আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে PX, একটা হচ্ছে EM, আর একটা হচ্ছে REM। তিনটা সাইজ আমরা ব্যবহার করতে পারি, অথবা পার্সেন্টেজ দিতে পারি। মেজারমেন্টের ক্ষেত্রে পার্সেন্টেজও ব্যবহার করা যায়, পার্সেন্টেজ বা 20%, 5%, 50% এরকম যেভাবে বাড়ায়, ঠিক আছে। এখন এইখানে এই মেজারমেন্টের বিষয়টার ক্ষেত্রে একটু ঘোলা আছে। কোথায় ঘোলা আছে খেয়াল করেন,
মনে করেন আমি আমার কোনো ডকুমেন্টের মধ্যে ফন্ট ফ্যামিলি ইয়া করলাম না, ধরেন আমি ফন্টের সাইজ ডিফাইন করব না, আমি চাইতেছি যে আমার পুরা ডকুমেন্টের মধ্যে একটা ডিফল্ট কি থাকবে, ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে আমি বলে দিলাম ফন্ট সাইজ, আমি ফন্ট সাইজ বলে দিলাম 16 পিক্সেল, এটাকে সেট করে দিলাম ডিফল্ট ফন্ট হিসেবে। তো এখন ডিফল্ট ফন্ট হিসেবে 16 পিক্সেল করে দিছি, দেখি একটু রিলোড দিয়ে কি অবস্থা হয়। আচ্ছা, এখানে দেখেন প্রত্যেকটা পি ট্যাগের মধ্যে এখন কি আছে, 1 EM দেওয়া আছে না, এখন 1 EM দেওয়া আছে। এখন খেয়াল করেন আমি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আমি ফন্ট সাইজ 1 EM দিয়ে দিলাম। ফন্ট সাইজ যদি 1 EM দিই আমার মেজারমেন্টে কত আসে, চলেন আমরা একটু একটু খেয়াল করে দেখি। আমাদের ইউনিভার্সাল সিলেক্টরে দিতে হবে না বডি ট্যাগের ভিতরে দিতে হবে, সরি ওয়েট করি। ওয়ান এম ইকুয়াল টু কত দেখেন, পিক্সেল, একটু দেখেন আপনাদেরকে একটু দেখাই সাইজগুলো, আমি 1 EM সমান কত একটু দেখেন। 1 EM সম্ভবত 10 পিক্সেলই হবে, 1 EM ইকুয়াল টু ওয়ান EM টু কত 16 পিক্সেল। খেয়াল করেন এখানে কি লেখা আছে, 1 EM সমান কত পিক্সেল, 16 পিক্সেল আছে না, কে কথা বলেন, দেখতে পাচ্ছেন না? জি স্যার। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন কি জি দেখা স্যার, যায়? দেখতেছি। দেখতে পাচ্ছি তো স্যার। দেখেন 1 EM ইকুয়াল টু কত পিক্সেল, 16 পিক্সেল। এখন আমরা চাইলে এই যে EM এর ব্যবহারটা, ব্রাউজার মূলত কোন মেজারমেন্টে কাউন্ট করে জানেন? ব্রাউজার মূলত হিসাব করে EM ধরে, খেয়াল করেন আমি এখানে এটা তুলে দিলাম, এটা EMটা তুলে দিলাম, মূলত খেয়াল করে দেখেন ব্রাউজার তার মার্জিন ব্লক স্টার্ট, তারপরে মার্জিন ব্লক এন্ড, এগুলোর ক্ষেত্রে সে কি ব্যবহার করছে দেখছেন, EM ব্যবহার করছে। মানে EM এর মিনিংটা জানা নাই, EM মানে কি, দেখেন এখানে EM এর মানে কি, EM এর কোনো মিনিং এখানে নাই। EM তো এই 1M মানে হচ্ছে মূলত 16 পিক্সেল। তো যদি 0.5 EM হয় তাহলে যদি 0.5 যদি EM, এখানে যদি আমি যদি বডিতে ফন্ট দিলাম কত, ফন্ট সাইজ দিয়ে দিলাম 16 পিক্সেল, বডিতে ডিফাইন করলাম। তো আমি যদি এটাকে যদি 10 পিক্সেল যদি ডিফাইন করি, তো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি এখানে এটাকে প্যারাগ্রাফ ট্যাগ এটা না দিয়ে এটাকে যদি প্যারা এটা দিলাম, দেওয়ার পরে আমি যদি ফন্ট সাইজ যদি 1 EM দেই, বা ধরেন যে আমি এখানে ফন্ট সাইজ দিলাম কত, বডির ফন্ট সাইজ দিলাম কত 20 পিক্সেল, তো প্যারাতে ফন্ট সাইজ দিলাম 1M, তাহলে এটা একটু ম্যাচিং করে কিনা সেটা দেখানোর জন্য আমি চাইছিলাম, করে কিনা ম্যাচ করে কিনা EM এবং যে বডিতে যে ডিফাইন করা যে সাইজ দিছি ওটা ম্যাচিং করে কিনা সেটা দেখার জন্য আমি আমার ব্রাউজার এই জিনিসটা আমাকে এখন দেখাচ্ছে না, কোনো একটা প্রবলেম আছে, আমার কোনো একটা এক্সটেনশনের কারণে আমাকে সে প্রপারলি আমার সাইজটা আমাকে দেখাচ্ছে না। আগে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে সাইজ দিলেই
সে আমাকে সাইজটা দেখাইতো, বাট এখন সে দেখাচ্ছে না কেন সেটা বুঝলাম না। দেখেন বডিতে ফন্ট সাইজ কত দেওয়া আছে, 20 পিক্সেল দেওয়া আছে, 20 পিক্সেল। বাট আমার প্যারাগ্রাফ ট্যাগের প্যারা যেটা আছে, এই যে প্যারা, এটার ফন্ট সাইজ হচ্ছে 1 em, তাই তো? এটাকে এডিট করে যদি আমি যদি 2m দিই, দেখেন এটা কত পিক্সেল, 2m, মানে এটা কত পিক্সেল এখন? 32 পিক্সেল। এখন এটা কিন্তু 32 পিক্সেল, এটা বুঝতে হবে। যখন আপনি বডিতে ফন্ট সাইজ বাই ডিফল্ট em দিয়ে কত বুঝা জানেন? বাই ডিফল্ট ব্রাউজার 16 পিক্সেল ফন্ট সাইজ ধরে, 16 পিক্সেল ফন্ট সাইজ ধরে। কিন্তু আপনি যদি ফন্ট সাইজ যদি বডিতে যদি ফন্ট সাইজ যদি ডিক্লেয়ার করে দেন 20 পিক্সেল, তখন সে যখন আপনি অন্যান্যগুলোতে যখন ফন্ট সাইজ হিসেবে 1 em ব্যবহার করবেন, তখন সে প্যারেন্টের যে সাইজ, বডি প্যারেন্টের যে ফন্ট সাইজ, সে ওইটার সাইজ ধরে ক্যালকুলেট করবে। কথা বুঝছেন? এখন দেখেন এখানে বডিতে আমি ফন্ট সাইজ দিছি 20 পিক্সেল, এখন আমি এখানে 2 em দিছি, তার মানে হচ্ছে 20 পিক্সেল, 20 পিক্সেল, তাহলে কত পিক্সেল হয়েছে? 40 পিক্সেল হয়ে গেছে না? এটা কিন্তু এখন 40 পিক্সেলে আছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ 40 পিক্সেলে আছে কিনা এটা আরেকটু এই মানে চেঞ্জ করে নেন। চেঞ্জ করে মানে হচ্ছে, যেমন ধরেন এই যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে না, হ্যাঁ, এখানে একটা স্টাইল অ্যাট্রিবিউট দেন, তো ফন্ট সাইজ 40 পিক্সেল দেন, দেখেন 40 পিক্সেল দিলে সেই অনুপাতে ফন্ট সাইজটা আসে কিনা। একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে সে কি পাইছে? 40 পিক্সেল পাইছে, আর এটার জন্য 20 পিক্সেল করে 2 em, তাহলে 40 পিক্সেল হবে। দেখেন সে কত পাইছে? সেম পাইছে? এবার সেম আছে ফন্ট সাইজ? স্যার সেম আছে। আচ্ছা, এখানে বিষয়টা আসলে কি? এখানে বিষয়টা হচ্ছে আমরা মূলত ফন্ট সাইজ ব্যবহার করছি কিভাবে? পিক্সেল দিয়ে, তাই তো? ধরেন 10 পিক্সেল, আমরা ফন্ট সাইজ ব্যবহার করছি পিক্সেলে। কিন্তু যদি এমন হয় যে আমাকে মেজারমেন্ট হিসেবে যদি em ব্যবহার করতে হয়, তখন কি হবে? em এবং রুট em এই দুইটা ফন্ট সাইজ ডিপেন্ড করে মূলত তার প্যারেন্টের ভিতরে যে ফন্ট সাইজ দেওয়া থাকে তার উপরে। যেমন প্যারেন্ট মানে হচ্ছে বডি, বডি ট্যাগের ভিতরে যদি আমি কোনো একটা ফন্ট সাইজ যদি ডিক্লেয়ার করে দিই, তখন সে ওই অনুপাতে সে ফন্ট সাইজকে কাউন্ট করে। আমি যদি ফন্ট বডির মধ্যে ফন্ট বলে দিলাম, ফন্ট সাইজ বলে দিচ্ছি 16 পিক্সেল, যদি 16 পিক্সেল বলে দিই, এর পরবর্তীতে আমি যদি কোনো একটা এলিমেন্টের মধ্যে যদি 1 em ভ্যালু দেই, এখন আমি যদি এখানে যদি 1 em ভ্যালু ব্যবহার করি, তখন এই যে প্যারার যেটা আছে, এই প্যারার সাইজ হবে 16 পিক্সেল, এটার সাইজ হচ্ছে 16 পিক্সেল। সে এই 1 em এর সাইজ করতে কাউন্ট করবে, সে বডি থেকে কাউন্ট করবে। আবার একইভাবে র্যাম এর ক্ষেত্রে একই রকম, তার বডি সাইজ থেকে সে কাউন্ট করে 1 em equal to 16 পিক্সেল। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে বলেই দিছে যে কি 1 em equal to বাই ডিফল্ট কত ধরে? সে 16 পিক্সেল ধরে। সিলেক্ট ইউর বডি ফন্ট সাইজ কনভার্সন বেসড অন দা 12 পিক্সেল ব্রাউজার ডিফল্ট সাইজ। ব্রাউজার ডিফল্ট কত ধরে? ব্রাউজার ডিফল্ট ফন্ট সাইজ কত? 12 পিক্সেল। 12 পিক্সেল। হ্যাঁ, সে এখানে 1 em equal to হচ্ছে 16 পিক্সেল, এখানে দেখাচ্ছে একরকম। আমি এতদিন স্টুডেন্টদেরকে শিখাইলাম পিক্সেল টু em। আচ্ছা, এই সাইটটাতে ঢুকেন, তারপরে কনভার্সন গুলো করেন সিএসএস এর ইউনিটস। আচ্ছা, এটাতেও একটু ঢুকি, সিএসএস ইউনিটস এ যাই একটু। ইউনিটস নিয়ে আপনাদের কোনো টপিকস নাই? বলেছিলাম না যে কাকে জানা বলেছিলাম একটু গোলাটে হবে আজকে। ভাই কে কে আছেন? কম কেন স্টুডেন্ট?
স্টুডেন্ট কম হলো কেন? ভাই একজন চলে গেল না একটু আগে, একজন গেল, এজন্য ঠিক কম। আছে, কিন্তু আর কই আপনাদের প্রেজেন্ট তো অনেক ছিল। হাজিরা দেওয়ার সময় তো অনেক সবাই ছিল। এন্টার বেস্ট ফন্ট সাইজ। আচ্ছা, 1 em সমান কত পিক্সেল দেখেন তো? 1 em সমান 16 পিক্সেল, তাই তো? আচ্ছা, এখানে তো em আছে, পিক্সেল 1 em পিক্সেল আছে, কিন্তু র‍্যাম কই? rem র্যাম তো না এখানে স্যার। র‍্যামটা বের করতেছি না। আমার নেট স্লো তো, আর এই সময়টাতে মানে পিক আওয়ার চলে, এই পিক আওয়ারে ক্লাসে মানে নেওয়াটা আসলে টাফ, নেট খুবই স্লো এখন এই মুহূর্তে। তাও ভাগ্য ভালো যে কথা বলতে পারতেছি, কোনো রকম ক্লাস নিতে পারতেছি, কিন্তু ব্রাউজারের লোডিং নেওয়ার সময়টা খুবই হচ্ছে। ওয়ান র্যাম সমানও কত? এখানে কত দেখাচ্ছে? 16 পিক্সেল দেখাচ্ছে, তাই তো? ওয়ান র্যাম এর সাইজ কত দেখাচ্ছে? 16 পিক্সেল। মানে হচ্ছে, 16 পিক্সেল স্যার। আচ্ছা, মানে হচ্ছে এটা হচ্ছে ব্রাউজারের যে এটা আছে সেই অনুপাতে সে কাউন্ট করে। এখন আমি যদি বডিতে যদি ফন্ট সাইজ ডিফাইন করে দিই, যেমনটা ইএম এর ক্ষেত্রে দিছি, অনুরূপভাবে র‍্যাম এর ক্ষেত্রেও সেম। হয়তো এখন একটু কনফিউজ লাগতেছে যে মানে র‍্যাম ব্যবহার করব নাকি ইএম ব্যবহার করব নাকি পিক্সেল ব্যবহার করব। কথা হচ্ছেন? পিক্সেল পারফেক্ট করার জন্য সবসময় র‍্যাম এসব ব্যবহার না করে, মানে রুট এম এবং ইএম এই দুটো ব্যবহার না করে পিক্সেল ব্যবহার করাটাই বেস্ট, পিক্সেল পারফেক্টলি ডিজাইন করার জন্য। মূলত ব্রাউজার কাউন্ট করে ইএম ধরে, ব্রাউজার ধরে যে ইএম, বুঝছেন? আচ্ছা, আমার কিন্তু সাইজ ফন্ট সাইজ আর আপনাদেরকে বেশি ঘোলাটে না স্যার আমরা কোনটা ব্যবহার? ইএম আপনারা পিক্সেল ব্যবহার করবেন সবাই, আর বেশি ঘোলাটে না করি আপনাদেরকে এটা নিয়ে আসি। ওকে স্যার। আরেকটা বিষয় জানার দরকার আছে, সেটা হচ্ছে ফন্ট ওয়েট। চলেন ফন্ট ওয়েটটা একটু দেখি। যেমন প্যারা 1 এর মধ্যে আমাদের ফন্ট সাইজ কিন্তু কত পিক্সেল? বডিতে ফন্ট সাইজ 16 পিক্সেল, আর প্যারাতে এই যে প্যারা আইডিতে আমরা ফন্ট সাইজ দিচ্ছি 1 em। আচ্ছা, এবার চলেন ফন্ট ওয়েট নামে একটা প্রপার্টি আছে সিএসএস ফন্টের জন্য, ফন্ট ওয়েট, এটা নিয়ে আমরা একটু দেখি। এখন আমরা চাইলে এই যে ফন্ট ওয়েটের মধ্যে চাইলে আমরা ব্যবহার করতে পারি বোল্ড, ঠিক আছে, আমরা ব্যবহার করতে পারি নরমাল, ঠিক আছে, এমনিতে তো নরমালই থাকে। আমরা চাইলে বোল্ড বা বোল্ডার এই দুইটা ফন্টের সাইজ ব্যবহার করতে পারি। আবার এটা না দিয়া আমরা যদি বলে দিই যে 800 ব্যবহার করব, দেখেন ফন্ট ওয়েট প্যারা 1 এর জন্য কি হয়ে যায়, একটু চেঞ্জ হবে। কত হয়ে গেছে? 800 হয়ে গেছে। ইন্সপেক্ট করেন, আউটপুট দেখেন। স্যার 800 কি স্যার? 800। আচ্ছা, আসতেছি, আমি বলবো। এটা হচ্ছে ফন্ট ওয়েটের সাইজ, ফন্ট ওয়েটের সাইজ। গুগলের ফন্ট কখনো ব্যবহার করছেন? গুগলের ফন্ট না স্যার। দেখাচ্ছি, গুগলের ফন্টের মধ্যে আপনাদেরকে সাইজটা দেখাই, তাহলেই বুঝতে পারবেন। ফন্ট ওয়েট কত আছে? 800 আছে। আচ্ছা, আমরা গুগলের ফন্টটা একটু ওপেন হোক, তাহলে আপনাকে দেখাই দিতে পারবো কি হয়। এখানে এই যে 800 ব্যবহার করছি না, এখানে ফন্ট ওয়েট হিসেবে আপনি চাইলে 100 থেকে শুরু করে 900 পর্যন্ত ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ। 900 হচ্ছে একেবারে মানে এক্সট্রা বোল্ড। এগুলোর মিনিং আছে, 100, 200, 300, বুঝছেন, 400, এইসব ভ্যালুর আলাদা একটা মিনিং আছে।
এই নাম্বারের মিনিংটা আমি ফন্টসের গুগল ফন্ট থেকে দেখাচ্ছি। আরে আমার নেট খুবই স্লো বুঝছেন, গুগল আপনারা কেউ দেখেন ঢুকেন তো, মানে fonts.google.com, গুগলের ফন্টস একটু ঢুকেন, ওখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে ওখানে একটু দেখেন, খুবই স্লো নেট। একটা ফন্ট আমি চুজ করতেছি, মন্ট সেরাট ফন্ট, আমি করি মনসেরাট ফন্টটাকে খুঁজে বের করি পাই কিনা। মনসেরাট নামে একটা ফন্ট আছে, এই যে ফন্টটা, এই ফন্টসটাকে আমি সিলেক্ট করতেছি। আমি যদি গুগলের কোন একটা ফন্ট, আমি যদি ধরেন এই মনসেরাট ফন্ট যদি ব্যবহার করতে চাই, তাহলে আমি চাইলে ব্যবহার করতে পারি। গুগলের ফ্রি এই মানে ফন্টটা আমরা চাইলে ব্যবহার করতে পারবো। তো ধরেন আমার থিন লাগবে, সিলেক্ট করলাম, থিন 100 লাগবে, সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপরে ধরেন আমার এক্সট্রা লাইট লাগবে, খেয়াল করেন আমার পাশে দিয়ে কিন্তু দেখাচ্ছে ডান পাশে কোনটা কোনটা আমি সিলেক্ট করতেছি। আমার এক্সট্রা লাইট লাগবে, এক্সট্রা লাইট দরকার আছে, হ্যাঁ দরকার আছে, মনে করেন নিলাম। তারপরে মনে করেন যে লাইট নিলাম 300, তারপরে এবার রেগুলারটা আমার লাগবে, রেগুলারও নিলাম 400। তারপরে আমি ধরেন রেগুলার 400তে ইটালিকও নিলাম, আমার ইটালিক দরকার আছে, রেগুলারে ইটালিক। তারপরে মিডিয়াম লাগবে, মিডিয়ামও নিলাম একটা। আর তারপরে ধরেন যে মিডিয়ামের ইটালিক লাগবে, ইটালিকও সিলেক্ট করলাম। এরপরে ধরলাম সেমি বোল্ড লাগবে, সেমি বোল্ড নিলাম 600, তারপরে লাগবে বোল্ড হচ্ছে 700, ঠিক আছে। এই সাইজগুলো আমি নিলাম। এবার এখানে খেয়াল করেন যে রিভিউ ট্যাবের পাশে ডান পাশে আরেকটা ট্যাব আছে যার নাম হচ্ছে এমবেড। এমবেড মানে হচ্ছে যে এই ফন্টটাকে এমবেড করে গুগলের একটা লিংক আপনাকে দিবে। দুইটা উপায়ে আপনি এই ফন্টটা ব্যবহার করতে পারেন, একটা হচ্ছে যে লিংক ট্যাগ ব্যবহার করে হেড ট্যাগের ভিতরে দিবেন, আরেকটা হচ্ছে সিএসএস এক্সটার্নাল সিএসএস ফাইলে @import ইউআরএল দিয়ে ইম্পোর্ট ব্যবহার করে আপনি ব্যবহার করতে পারবেন। দুইটা উপায়ে আপনি ফন্টটা ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে কি করছি, আমাদের ডকুমেন্টে আমরা কোনো এক্সট্রা সিএসএস ব্যবহার করি না, এক্সটার্নাল সিএসএস ব্যবহার করি নাই। তো ধরেন আমরা স্টাইল ট্যাগের ভিতরে না দিয়ে আমরা লিংক ট্যাগের মধ্যে সরাসরি কি করব, এই লিংক স্টাইল দিয়ে লিংক দিয়েই আমরা ফন্টটাকে ব্যবহার করব। তো লিংক ট্যাগ দিয়ে যদি ফন্টটাকে ব্যবহার করতে চান তাহলে জাস্ট কিছুই না, এখান থেকে ফন্টটা কপি করে নেন, কপি করে এখান থেকে সিলেক্ট করে নেন, এই টেক্সটটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এবার এটাকে কোথায় দিব, এই যে টাইটেল ট্যাগ আছে না, টাইটেল ট্যাগের নিচে ধরেন যে আমি বসায় দিলাম লিংক ট্যাগ হিসেবে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমি এখানে কোনো ফন্ট ফ্যামিলি কিন্তু ব্যবহার করি নাই। এখন আমি যদি আমার ডকুমেন্টের মধ্যে যদি রিলোড দেই, দেখবেন ফন্টের সাইজ, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে যাবে। হবে? হবে না, কারণ আমি একটা কাজ করি নাই। সেটা হচ্ছে এই সিএসএসটা অ্যাপ্লাই করতে হলে আরো একটা সিএসএস আমাকে ফন্ট ফ্যামিলি হিসেবে বাই ডিফল্ট বডিতে বলে দিতে হবে। এই যে ফন্ট ফ্যামিলি সিএসএসটা কপি করেন, কপি করলাম, কপি করে এবার বডির ভিতরে আমি এখানে বলে দিব ডিফল্ট ফন্ট হিসেবে তুমি কি নিবা, মনসেরাট ফন্টকে নিবা। মনসেরাট ছাড়া যদি মনসেরাট যদি না থাকে তাহলে সানস সেরিফ ফন্টকে সে নিবে। এবার দেখেন সেভ করব, সেভ করার পরে এখন আমি যদি রিলোড দেই তাহলে দেখেন ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে, ফন্ট ফ্যামিলি কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আমার বডি ট্যাগের মধ্যে খেয়াল করেন, বডি ট্যাগে যদি যান দেখবেন যে ফন্ট ফ্যামিলিতে কি আছে, এই যে ফন্ট ফ্যামিলি মনসেরাট এটা দেওয়া আছে। মনসেরাট যদি না পায় সে ফলব্যাক ফন্ট হিসেবে সে সানস সেরিফ ফন্টকে ধরবে। এবং বডিতে আমি বলে দিয়েছি আমার ডকুমেন্টের ডিফল্ট ফন্ট সাইজ হবে 16 পিক্সেল, এটাও আমি ডিফাইন করে দিছি। খেয়াল করেন দেখছেন ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেছে না। হ্যালো
হ্যাঁ, তাহলে আপনারা কি শিখলেন? গুগল থেকে কোন একটা ফন্ট সিলেক্ট করে সেই ফন্টকে লিংক ট্যাগের মাধ্যমে কিভাবে আমরা ব্যবহার করব সেটা শিখলেন, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন আমি স্যার লিংক কপি করার পর কি করতে হবে? আচ্ছা, এই লিংকটাকে কপি করে কোথায় দিব? এই লিংকটা কপি করব, কপি করে আমি কোথায় লিখব? যেহেতু এটা একটা লিংক ট্যাগ এবং সেটাকে কোথায় দিব? আমার হেড ট্যাগের ভিতরে। হেড ট্যাগের ভিতরে কি করে দিব? পেস্ট করে দিব। তারপরে কি করব? তারপরে আমার এই যে সিএসএস রুলস টু স্পেসিফাই ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলিটা আমাকে স্পেসিফাই করতে হবে না? আমি শুধু লিংক ইম্পোর্ট করলে হবে? হবে না, আমাকে ফ্যামিলিতে স্পেসিফাই করে দিতে হবে। এইজন্য ফন্ট ফ্যামিলিটাকে কপি করবেন, কপি করে বডি ট্যাগের ভিতরে ডিফল্ট ফন্ট হিসেবে দিয়ে দিবেন কি এইটা, এই কপি যেটা করছেন সেটা দিয়ে দিবেন ডিফল্ট ফন্ট। এখন আপনি যাই লিখেন না কেন, আপনি আপনার পুরো ডকুমেন্টে যদি কোনো ফন্ট ফ্যামিলি কোনো এলিমেন্টের জন্য যদি ফন্ট ফ্যামিলি যদি ডিফাইন নাও করেন তাতেও কোনো সমস্যা নাই, সে ডিফল্ট ফন্ট হিসেবে মনসেরাট ফন্টকে নিয়ে নিবে এবং ওটার ফন্ট সাইজ হবে 16 পিক্সেল দিয়ে, ট্যাগ অনুসারে সেই 16 পিক্সেল দিয়ে দিবে। কথা বলছেন? আবার আপনি চাইলে এই সেম কাজটা সিএসএস এর এক্সটারনাল সিএসএস এর মধ্যে করতে পারেন। যেমন ধরেন এই যে দেখেন স্টাইল ট্যাগের ভিতরে দিছে, খেয়াল করেন স্টাইল ট্যাগের ভিতরে দিছে না? এখন আমি যদি ইম্পোর্ট অপশন দিয়ে করি, ইম্পোর্ট দিয়ে যদি করতে চাই তাহলে তাও করতে পারবো। তাও কিভাবে করব? তাও করতে পারবো। এটাকে লিংক ট্যাগটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, কমেন্ট আউট করে দিলাম। এবার আমি যদি স্টাইল ট্যাগের ভিতরে যদি এটাকে পেস্ট করে দিই, সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পরে আমি যদি এখানে যদি ব্রাউজার যদি রিলোড দেই, কোনো পার্থক্য আছে কি? সেম আছে না? সেম ফন্ট পাচ্ছে, তাই তো? এইটাকে আপনি এক্সটার্নাল সিএসএস এ কপি পেস্ট করে দিলে তাও কাজ করবে। এই লাইনটাকে @import থেকে এই পুরো লাইনটাকে ব্রাউজার এখান থেকে নিয়ে গুগল থেকে নিয়ে এই যে ইম্পোর্ট ট্যাগের মধ্যে এই যে @import আছে এখান থেকে কপি করে নেবেন, কপি করে এক্সটার্নাল সিএসএস এ একদম উপরে, একদম সবার উপরে দিতে হবে, সবার উপরে সিএসএস এর উপরে দিতে হয়, তাহলে হবে। এটা এই সিএসএস এক্সটার্নাল সিএসএস এ আমরা এই ফন্টটা ব্যবহার করব, এই স্টাইলে মানে কিভাবে ব্যবহার করব সেটা আমরা যখন একটা PHP করব না তখন আমরা করব, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবেন ফন্টের ক্ষেত্রে। আর ফন্ট ওয়েটের কথা তো বললাম, ফন্ট ওয়েটটা কেমনে আসে, কোন সাইজের ফন্টের কোনটার কত ভ্যালু, কোন ভ্যালুর মান কত, কোনটাকে কি বলে সেটা আমরা এখান থেকে শিখলাম। আর এই যে এখানে সাইজটা আমরা দেখলাম না, ফন্টের ওয়েট 500 600 ঠিক আছে 700 অথবা বলেন 400, এই জিনিসটা আপনারা কোথায় পাবেন জানেন? এই জিনিসটা আপনারা পাবেন হচ্ছে যে আপনারা যখন কোনো একটা পিএসডি ফাইলকে যখন এই যে ফটোশপের মধ্যে ওপেন করবেন তখন সেখানে ফন্ট এর ওয়েট দেখাবে, হয়তো সেটা বোল্ড হলে বোল্ড দেখাবে, সেখানে দেখাবে বোল্ড, মিডিয়াম, রেগুলার, লাইট, এক্সট্রা লাইট এইরকম দেখাবে। তখন আমাকে বুঝে নিতে হবে রেগুলার যদি থাকে তাহলে বলতে হবে 400, যদি মিডিয়াম থাকে বলতে হবে 500, যদি থাকে যে সেমি বোল্ড তাহলে বলতে হবে 600, যদি বলে যে এক্সট্রা বোল্ড ঠিক আছে তখন বলতে হবে 800। বুঝা গেছে কথা? এটাই হলো ফন্টের বিষয়। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে যদি আমি লিংক করে দিই গুগল থেকে তাহলে কি দেখার সময় আমার মানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে? অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, কারণ সে সরাসরি নেট কানেকশন থেকে ইম্পোর্ট করতেছে, নেট কানেকশন ছাড়া এটা কিন্তু হবে না। স্যার একবার কানেকশন দিয়ে আমি লিংক করলাম, পরবর্তীতে কানেকশন ছাড়া কি মানে এমনিতেই দেখা যাবে? না, দেখা যাবে না। ও এটার জন্য আপনার আচ্ছা, ঠিক কম্পিউটারে আছে। নেট কানেকশন থাকা লাগবে। আপনি যেটা বলছেন যে এমন হতে পারে যে মানে ফন্টকে কনভার্ট করে এই যে ওয়েব ফন্ট যেটা আছে এটাকে ডাউনলোড করে এটাকে কনভার্ট করতে হয়, ওয়েব ফন্ট কনভার্ট করে আলাদাভাবে একটা ফোল্ডার করে প্রজেক্টের ফোল্ডারের ভিতরে যদি দিয়ে দেন, প্রজেক্ট ফোল্ডারের মধ্যে ফন্ট হিসেবে যদি দিয়ে দেন তাহলে আপনার অফলাইনে সে ওই ফন্টটা নিবে। ওই যে কিভাবে ওইটা কিভাবে ওয়েব ফন্টে কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমি পরে দেখাবো, কিভাবে ফন্টকে ওয়েব ফন্টে নিয়ে যাবেন।
মানে অফলাইনে থাকলেও কি হবে, আপনার ফন্টটা কাজ করবে, বুঝছেন? এখন ধরেন এটা কেন লাগে, এটা লাগে হচ্ছে মনে করেন আপনি ক্লায়েন্টকে এই মনসেরাট ফন্টটা দিয়ে আপনি পুরো প্রজেক্টটাকে দিয়ে দিলেন। এখন ক্লায়েন্ট কি করছে, তার কম্পিউটারে নেট কানেকশন নাই, ডাউনলোড করে বন্ধ করে রাখছে, নেট কানেকশন বন্ধ। সে এখন কি করছে, সে ইন্ডেক্স ফাইলটাকে রান করছে, তার প্রজেক্টের ফোল্ডারের ফাইলটাকে রান করছে। এখন সে দেখবে যে কি, যেহেতু তার কম্পিউটারে আপনি যে ফন্ট ব্যবহার করছেন প্রজেক্টে, সেই ফন্টটা তার কম্পিউটারে নাই, সে তখন সব দেখবে যে কি পুরো ফন্টের ডিজাইনটা পুরো ভেঙে গেছে ফন্টের কারণে, ফন্ট মিসিং। এই জন্য যদি ফল ব্যাক ফন্ট থাকে তো সে ফন্টে দেখবে। এখন সে তখন হয়তো আপনাকে বলবে, কি ব্যাপার, আমি তো তোমাকে যেটা দিছিলাম আমার পিএইচডি তে যেরকম আছে ফন্ট, সেরকম ফন্ট তো তুমি এখানে দাও নাই। তখন কিন্তু একটা বিরাট একটা ঝামেলা হয়ে যায়। এই জন্য ফল ব্যাক ফন্টের দিলেও ফন্টের একটা ওয়েব ফন্ট কনভার্ট করে প্রজেক্টের রুট ফোল্ডারে দিয়ে দেওয়াটা বেস্ট, যাতে করে ফন্ট কোনো প্রকারে ফন্ট মিসিং না যায়। ফন্ট মিসিং হইলে লেআউটে অনেক সমস্যা হয়ে যায়, বুঝছেন? দেখতে ভালো দেখায় না তখন সে। আচ্ছা স্যার, তার মানে স্যার আমরা যে ফন্টটা ইউজ করব এটা কি দিয়ে দেব ওখানে? স্যার এই ফন্ট ফ্যামিলি, হ্যাঁ বলেন। স্যার এই ফন্ট ফ্যামিলি এইটা কি স্যার সাধারণত ক্লায়েন্ট মানে সেট করে দেবে, না আমার নিজের পছন্দ মতো আমি করতে পারবো? এটা ক্লায়েন্ট যদি সিলেক্ট করে দেয় তাহলে ক্লায়েন্টের পিএইচডি ফাইলে যেরকম আছে ওইরকম করতে হবে। যদি ক্লায়েন্টের পিএইচডি তে কোনো কিছু উল্লেখ করা না থাকে তাহলে আপনি আপনার মতো করে একটা ফন্ট দিয়ে নেবেন। তবে এটা আশা করেন না, অবশ্যই ডিজাইনারে পিএইচডি ফাইলের মধ্যে সে একটা ফন্ট অবশ্যই একটা ডিফল্ট ডিফাইন করে দিছে, বিষয় বুঝছেন? পিএইচডি ফাইলে ডিজাইনার কি করে, জি স্যার। ডিজাইনার একটা ফন্ট সে সেট করে দেয় এবং আপনাকে ওই পিএইচডি ফাইল নিয়ে ওইভাবে করতে হবে। হ্যাঁ, যদি ক্লায়েন্ট যদি বলে যে না, তুমি পিএইচডি ফাইলের ভিতরে যে ফন্টটা আছে এই ফন্টটা ব্যবহার করিও না, তুমি এই ফন্টটাকে ব্যবহার করো। এখন এই ফন্টটা যদি গুগলে থাকে, ফ্রি ভার্সনে পাওয়া যায়, তাহলে ইম্পোর্ট করে নিলেন, তাহলে তো ভালো। আর যদি এই ফন্টটা যদি না থাকে, এটা যদি পেইড ফন্ট হয়ে থাকে, তাহলে ক্লায়েন্টকে বলবেন এটা একটা পেইড ফন্ট, আপনি আমাকে ফন্টটাকে ডাউনলোড করে দেন। বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, ফন্টের ভ্যারিয়েন্ট নামে একটা কথা আছে, ফন্টের ভ্যারিয়েন্টটা একটু দেখেন। ফন্টের ভ্যারিয়েন্ট মানেটা কি, ফন্ট ভ্যারিয়েন্টের ভ্যালুটা কি আছে একটু দেখায় আপনাদের। মনে করেন এই প্যারা, এটা তো বললাম ফন্ট ভ্যারিয়েন্ট নামে যে একটা আছে, ভ্যারিয়েন্ট একটা সিএসএস প্রপার্টি আছে। এই প্রপার্টিতে যদি আপনি যে দেন যে স্মল ক্যাপস, হ্যাঁ, এই স্মল ক্যাপসটা যদি দেন, এই প্যারা ট্যাগের ভিতরে যে প্যারা আইডিতে যে ফন্টটা আছে সেটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। দেখেন কি হয়ে গেছে, স্মল ক্যাপ দিয়েছেন পুরো কি হয়ে গেছে, সবগুলা ক্যাপিটাল ক্যাপস হয়ে ক্যাপিটাল লেটার হয়ে গেছে না, হয়ে গেছে না? দেখেন না, জি স্যার। এটা কিন্তু একটা স্মল ক্যাপ দিছি কি হয়ে গেছে, পুরাই সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেছে, ক্যাপিটাল অ্যালফাবেট, ঠিক আছে, ক্যাপিটাল লেটারে। এই জিনিসটা মাথায় রাখবেন, স্মল ক্যাপস যদি ব্যবহার করেন, কখনো কখনো এটা খুব কদাচিৎ ব্যবহার করা হয়, খুবই কম সময়ে আমরা এটা ব্যবহার করি। যদিও এই প্রপার্টিটা মূলত আমরা যে অলওয়েজ যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, কি কি ব্যবহার করি দেখেন। এক নম্বরে ফন্ট সাইজ, ঠিক আছে, তারপরে ফন্ট ফ্যামিলি, তারপরে কি আছে ফন্ট ওয়েট, এই তিনটা প্রপার্টি আমরা মোস্ট অফ দ্য টাইম বেশি ব্যবহার করি। ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি এবং ফন্ট সাইজ, এই তিনটা প্রপার্টি আমাদের ঘন ঘন ব্যবহার করতে হয় এবং এগুলো নিয়ে কাজ করা লাগে। ফন্ট ভ্যারিয়েন্ট আমাদের লাগে না, তেমন একটা প্রয়োজন পড়ে না। যদি কোনো একটা লাইনে দরকার পড়ে তখন আমরা ফন্ট ভ্যারিয়েন্টটা ব্যবহার করি, খুবই কম সময়, ধরা যায় যে 10% ব্যবহার করা হয়। পুরো টপিকসে হয়তো দেখা যায় 10% ব্যবহার করে, আর কখনো কখনো দেখা যায় যে 20% ব্যবহার করে না, এরকমও আছে ফন্ট ভ্যারিয়েন্টটা, বুঝছেন? এ হচ্ছে সিএসএস ফন্টস। তারপরে সিএসএস লিংকের মধ্যে কিছু কথা আছে। সিএসএস লিংক, সিএসএস এর মধ্যে সিএসএস এর কিছু
অ্যাঙ্করের জন্য কিছু সুডো লিংক আছে, সুডো ক্লাস আছে অ্যাঙ্করের জন্য, কিছু সুডো ক্লাস আছে। একটা ব্রেক ট্যাগ দিয়ে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে বলে দিলাম https google.com, এরকম একটা অ্যাঙ্কর দিলাম, গুগল বলে দিলাম। এখন আমরা তো জানি যে বাই ডিফল্ট যখন কোন একটা অ্যাঙ্কর ট্যাগ যদি আমরা ডিফাইন করি, ওটার উপরে ক্লিক না দেওয়া পর্যন্ত কি কালারের থাকে, এরকম ব্লু কালারের আন্ডারলাইন দেওয়া থাকে, থাকে না? এরকম থাকে। এটা হচ্ছে মূলত মানে নরমাল অথবা আনভিজিটেড লিংক অবস্থায় থাকে। এখন একবার এইটাতে ক্লিক দিই, ধরেন একবার ক্লিক করলাম। এখন ক্লিক করার পরে আমাকে সে কোথায় নিয়ে যাবে? গুগলের গুগলের ওয়েবসাইটে সে আমাকে নিয়ে যাবে, তাই না? যেহেতু আমি লিংকে ক্লিক করছি। আচ্ছা, লিংকে যখন ক্লিক করি তখন ক্লিক করার পরে তখন সে আর আগের ব্লু কালারের সে অবস্থায় থাকে না, এটাকে বলা হয় ভিজিটেড লিংক। এটার কালার হচ্ছে ভিজিটেড। এখন আবার আমি যদি অ্যাঙ্কর ট্যাগের উপরে মাউস কার্সরটা নিয়ে যাই, তখন এটাকে বলা হয় এটাকে বলা হয় হুভার করা, মাউসকে হুভার করা। তখন আমি যদি চাই এই সিএসএস সুডো ক্লাস ব্যবহার করে চাইলে আমি কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি। চলেন একটু আমরা এইটা নিয়ে একটু গবেষণা করি। সেটা হচ্ছে যে এ দিয়ে আমি অ্যাঙ্কর ট্যাগ সুডো ক্লাস দিয়ে আমি বলে দিলাম লিংক, আমি বলে দিলাম ফন্ট সাইজ 20 পিক্সেল, আমি কালার প্রপার্টি ব্যবহার করলাম হচ্ছে ব্লু। বাই ডিফল্ট যখন সে এমনিতে লিংক আকারে থাকবে তখন সে ব্লু কালারের দেখাবে। তারপরে এবার আমি বললাম কোলন দিয়ে বললাম যে হুভার যদি হয় তাহলে কালার হবে ক্রিমসন, মানে প্রায় রেড কালারের মতো। চলেন এটা একটু হুভার করলে কি অবস্থা হয় সেটা একটু টেস্ট করে দেখি। দেখেন কি হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? হুভার করছি কি হয়ে গেছে? ক্রিমসন কালার হয়ে গেছে। বা ক্রিমসন কালার দিলে তো আপনাদের চোখে লাগে। কি কালার দেব? ইয়েলো দিচ্ছি, হলুদ কালার দিচ্ছি, এবং ফন্ট সাইজ 30 পিক্সেল করে দিই, তাইলে একটু ব্যতিক্রমী লাগবে। আচ্ছা, এটা আমার লিংক, হুভার করলাম, ফন্ট সাইজ বড় হয়ে গেছে এবং ব্লু কালারের হয়ে গেছে, ঠিক আছে? এটাকে বলা হয় হুভার স্টেট। এই হুভার স্টেটের মধ্যে খেয়াল করে দেখেন আমি এর পরে একটা কোলন দিয়ে তারপর লিখছি স্টেটটা। এইটা মূলত একটা কোলন দিয়ে যখন আমি কোন একটা ট্যাগের সাথে একটা কোলন দিয়ে যখন কোন একটা এইভাবে যখন কোন একটা প্রপার্টির জন্য কোন একটা স্টেট বলি, মানে ডিফারেন্ট স্টেট বলি, মানে অবস্থান বোঝাই, তখন এই জিনিসটাকে মূলত বলা হয় কি জানেন? এই জিনিসটা যেটাকে মার হাইলাইট করছি এখন, এইটাকে বলা হচ্ছে যে সিএসএস এর সুডো ক্লাস। সিএসএস এ দুই রকমের থাকে, সুডো আছে, একটা হচ্ছে সুডো ক্লাস, একটা হচ্ছে সুডো এলিমেন্ট। এখানে একটা অ্যাঙ্কর দিয়ে একটা কলম দিয়ে যে স্টেটটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় হুভার। যেমন এখানে আমরা সিলেক্ট করছি হুভার, এটা হচ্ছে একটা স্টেট, মানে অবস্থা। বিষয়টা বুঝছেন? এখন ঠিক এরকম যদি আপনি চান একটা অ্যাঙ্কর ট্যাগকে আবার কি করতে পারেন, ধরেন যে যদি ভিজিটেড অবস্থায় হয় তাহলে আপনি বলতে পারেন কোলন দিয়ে ভিজিটেড এই অবস্থায় যদি কালার চেঞ্জ করতে চান, যদি অ্যাঙ্কর ট্যাগটা যদি ভিজিটেড হয় তাহলে সে আমাকে কি দেখাবে? গ্রিন কালার দেখাবে, এবং ফন্ট সাইজ 20 পিক্সেল দেখাবে। 20 ধরেন যে 30 পিক্সেল এরকম পিক্সেল দেখাবে যদি ভিজিটেড হয়। আচ্ছা, এবার রিলোড দেই, দেখেন সে আমাকে ব্লু কালার গ্রিন কালার দেখাচ্ছে। বিষয়টা কি? সে আমাকে গ্রিন কালার দেখাচ্ছে কেন? গ্রিন কালার দেখানোর কারণ হচ্ছে আপনি যখন একটা লিংকের উপর যদি একবার ক্লিক দিয়ে দেন তখন সেটার স্টেট চেঞ্জ হয়ে যায়, তখন সেই লিংকটা ভিজিটেড অবস্থায় হয়ে যায় প্রথমবারের মতো। যদি কোনো একটা লিংকে ক্লিক না দেন, সাপোজ এখানে যদি আমি আরেকটা যদি কপি করি, এই লাইনটাকে যদি পেস্ট করি, দুই রকমের কালার আসবে।
দুটোই গ্রিন কালার আসছে না? আচ্ছা, আমি এ ডট লিঙ্কে কি দিছি, ব্লু দিছি। এ ডট ভিজিটেড কালার হচ্ছে গুগল, এইভাবে। আচ্ছা, তো এটাকে গ্রিন দেখাচ্ছে। আর হুবার করলে সে আমাকে হুবার করলে গ্রিন দেখাচ্ছে কেন? হুবার করলে তো সে আমাকে ইয়েলো দেখানোর কথা। কি বুঝলেন এবার বলেন তো, কি বুঝলেন? একটা অ্যাঙ্কর লিংকের 4টা স্টেট থাকে। একটা অ্যাঙ্কর লিংকের 4টা স্টেট থাকে। একটা হচ্ছে যে লিংক, একটা হচ্ছে, তারপর হচ্ছে যে ভিজিটেড, তারপর হচ্ছে হুভার, তারপর হচ্ছে অ্যাক্টিভ। এবং এই ক্লাসটা, এই সুডো ক্লাসটা ব্যবহার করতে হলে অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে প্রথমে লিখতে হবে লিংক, তারপরে লিখতে হবে ভিজিটেড, তারপরে দিতে হবে হুভার স্টেট, তারপরে দিতে হবে অ্যাক্টিভ স্টেট। সিএসএস এর অ্যাক্টিভ স্টেট কিভাবে দেখা সম্ভব? সিএসএস এর অ্যাক্টিভ স্টেট এই তিনটা বিষয় বুঝছেন? লিংক, ভিজিটেড এন্ড হুভার বুঝছেন? জি স্যার। আচ্ছা, তো গত ক্লাসে কিন্তু এটা দেখছেন, স্যার আন্ডারলাইনটা কিভাবে রিমুভ করব। স্যার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার ভিজিটেডটা কি স্যার? একটু বুঝছি না। আচ্ছা, মানে একটু বড় হচ্ছে ওইটা ভিজিটেড। আচ্ছা, এই যে ভিজিটেড মানে হচ্ছে যখন আমরা কোনো একটা লিংকে যখন ক্লিক দেই, তখন আমরা কি করি, ওই লিংকের স্টেট চেঞ্জ হয়ে যায়, মানে হচ্ছে ভিজিটেড হয়ে যায়। তার মানে আমরা ওই লিংকে ক্লিক করছি, এটাকে বলা হয় ভিজিটেড। বুঝছেন? স্যার হুম, বুঝছি। আচ্ছা, গত ক্লাসে কি আপনাদেরকে লিস্ট সম্পর্কে কিছু বলছিলাম? লিস্ট সম্পর্কে কিছু বলছিলাম? জি স্যার বলছিলেন। আচ্ছা, কি বলছিলাম? লিস্ট, স্টাইল, ট্যাব এই সম্পর্কে বলছিলাম, তাই না? আচ্ছা, শুধু লিস্টের ওই সামনের যে চিয়াগুলো থাকে, পয়েন্টগুলো থাকে, ওইগুলো কিভাবে তুলে দিতে হয় ওইটা সম্পর্কে বলছিলেন। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি একটা ইউএল নিচ্ছি, এলআই ইন্টু 4, এখানে নিচ্ছি হোম, তারপর নিচ্ছি অ্যাবাউট পোর্টফোলিও, এবার বললাম গ্যালারি, ঠিক আছে? তো এখন এটাকে যদি ব্রাউজার আউটপুট দেখেন, তাহলে শুধুমাত্র জাস্ট সিম্পলি কি দেখবেন, যে মানে একটা লিস্ট দেখা যাচ্ছে, এরকম দেখবেন, তাই তো? আচ্ছা, এখন আমরা এটার মধ্যে ধরেন স্টাইল ট্যাগ দিয়ে আমরা প্রথমে ইউএল কে বলে দেই যে লিস্ট স্টাইল, ঠিক আছে? লিস্ট স্টাইল বা লিস্ট স্টাইল টাইপ, যে কোনোটাই দেন কেন,
ঠিক আছে, যদি বলেন নান, ভ্যালু হিসেবে যদি নান দেন তাহলে কি হবে, আমাদের বাম পাশ থেকে যে বুলেট পয়েন্ট আছে এটা চলে যাবে, তাই তো? আচ্ছা, এই বুলেট পয়েন্টের এটা শুধু নান যে থাকবে তা না, আপনি শুধু নান না দিয়ে এখন আপনি যদি বলেন যে স্কোয়ার, এর লিস্ট স্টাইল টাইপ যদি স্কোয়ার বলেন তাহলে এবার দেখেন তো আউটপুট কি আসে, দেখেন কি আসছে, স্কোয়ার আসছে, তাই না? লিস্ট স্টাইল কি আসছে, স্কোয়ার আসছে। তো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এই ধরনের মানে আনঅর্ডার ক্ষেত্রে যখন আনঅর্ডার লিস্ট তৈরি করি তখন আমাদের লিস্ট স্টাইল টাইপটা হয় স্কোয়ার হয় অথবা বুলেট পয়েন্ট হয় এরকম। আচ্ছা, যদি মানে সার্কেল আর কি, হ্যাঁ সার্কেল মানে গোলাকারের সার্কেল হয় বা স্কোয়ার হয় এভাবে। এখন আমি এটাকে একটু স্কোয়ারে না দিয়া আমি বললাম যে কি রোমান, ঠিক আছে, আপার রোমান বা রোমান, আপার রোমান নামে একটা ইয়ে আছে, আপার রোমান একটা প্রপার্টির ভ্যালু আছে, একটা ভ্যালু আছে আপার রোমান। তো আপার রোমানে দিলে দেখেন প্রপার্টির কি হয়ে গেছে, মানে নাম্বারিংটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে না, এরকম হয়েছে, তাই তো? হয়েছে না? এটা তো জি স্যার, এটা হচ্ছে অর্ডার লিস্ট হয়ে গেল স্যার। হুম, তো তো এইটার এই ভ্যালুটা আর কি মূলত আপনার মানে যদি এরকম হয় যে না 1 2 3 4 দিবেন, অর্ডার লিস্টের ক্ষেত্রে তো 1 2 3 4 এমনিতেই আসে, আসে না? অর্ডার লিস্ট দিলে তো আমরা এমনিতেই 1 2 3 4 এভাবে পাইয়া থাকি লিস্ট স্টাইল টাইপের ক্ষেত্রে। জি স্যার। তো যদি আমাদের কোনো কারণে যদি মানে এখন যদি এরকম লাগে আর কি, এই যে আপার রোমান যেভাবে দিছি না এইভাবে যদি লাগে কখনো, তখন আমরা এরকম লিস্ট স্টাইল টাইপ আপার রোমান ব্যবহার করতে পারি। আর যদি না লাগে চাইলে আমরা কি করতে পারি, স্যার নান করতে পারি। স্যার গত ক্লাসে ইউএল এর পরে গিটার দেন দিয়ে এলআই দিছিলেন, ওটা কি দেয়া বাধ্যতামূলক? আচ্ছা, ইউএল এর পরে এলআই দিয়ে চাইল্ড সিলেক্ট করতে, চাইল্ড সিলেক্টর কখন ব্যবহার করবেন, চাইল্ড সিলেক্টর ব্যবহার করবেন হচ্ছে মনে করেন আমি এলআই কে ধরে কি করব, স্টাইলিং করব, সাপোজ এটা নাই, লিস্ট স্টাইল নান করে দিলাম, ফাইল সেভ। আচ্ছা, এখন তাহলে নান হয়ে গেল। আচ্ছা, এবার বললাম ইউএল এলআই, এই যে ইউএল এলআই দিয়ে চাইল্ড সিলেক্ট করছেন এটা না দিয়া আপনি চাইলে আবার ইউএল ডট এলআইও দিতে পারেন, তাও কিন্তু কাজ করবে। এখন আপনি যদি বলেন ফন্ট সাইজ 20 পিক্সেল, দেখেন তো কি হয়, এলআই এর প্রত্যেকটা সাইজের ফন্টের সাইজ কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। হইছে? হয় নাই। কেন হয় নাই? এলআই এর ফন্ট সাইজ চেঞ্জ হয় নাই, কেন হয় নাই? ডিসপ্লে ইনলাইন করে দেন, এটাও মনে হয় হবে না, জানি তো হবে না। এলআই এর ক্ষেত্রে আমরা কোন জায়গায় জানি ব্যবহার করি, ডিসপ্লে ইনলাইন না, ফ্লোট, ফ্লোট লেফট দেন, কি অবস্থা হয় দেখেন, ফ্লোট লেফট এটা আছে। যদি বলি রাইট, সরি, যদি রাইট হয় তাহলে কি হবে, কিছুই হবে না, কিছুই হচ্ছে না। আচ্ছা, আমি এলআই না দিয়ে ইউএল এলআই এভাবে যদি দেই তাহলে কি কোনো আউটপুট দেখা যাবে? দেখা যাবে। দেখেন কোথায় চলে গেছে, ডান দিকে চলে গেছে না, এটা ডান দিকে গেছে না? জি স্যার, আবার এক লাইনে হয়। ফ্লোট রাইট দিয়েছে একেবারে ডান দিকে চলে গেছে, তাই তো? তো এলআই এর মধ্যে মনে করেন আমি জাস্ট আপনাদেরকে প্যাডিং একটু দেখাইয়া দিই, একটু এক্সাম্পল দেওয়ার জন্য দেখাচ্ছি। সব দিকে প্যাডিং দিলাম 10 পিক্সেল, ঠিক আছে, উপরে নিচে দিলাম 10 পিক্সেল, ডানে বামে দিলাম 10 পিক্সেল, এরকম দিলাম। তো এখন যদি প্যাডিং দেই তাহলে এগুলো একটু গ্যাপ হয়ে যাবে, দেখেন খেয়াল করেন, দেখেন একটু কি হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে, তাই না? এবার এলআই, এবার আমি যদি বলি ইউএল, ঠিক আছে, এলআই, এবার কোলন দিয়ে যদি বলি হুভার, কালার ক্রিমসন, ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ড গ্রিন, এরকম যদি কিছু একটা হয় তাহলে কোনো একটা চেঞ্জ হইতে পারে, স্টেটের মধ্যে কোনো একটা চেঞ্জ আসতে পারে যদি কোনো একটা কিছুতেই। দেখেন কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে স্যার। এখানে একটা ট্রানজিশন প্রপার্টি আছে সিএসএস এর, ট্রানজিশন 0.3 সেকেন্ড যদি একটা, যদি 0.3 সেকেন্ড যদি একটা এরকম প্রপার্টি ব্যবহার করি তাহলে আমার মনে হয় জিনিসটা একটু অন্যরকম লাগবে। কেমন লাগে? ঠিক আছে, দেখেন স্টেট চেঞ্জ হচ্ছে, সুন্দর সুন্দর লাগতেছে স্যার। এই যে এলআই, হ্যাঁ এই জিনিসগুলো আপনারা করতে পারবেন। জি স্যার। তো এখানে বিষয় হচ্ছে যে এখানে এই জিনিসগুলো আসছে হচ্ছে কেন জানেন, ফ্লোট লেফট এন্ড রাইট এর ব্যাপারটা হচ্ছে কি, ফ্লোট মানে হচ্ছে কি, ফ্লোট মানে কি, মানে মুভ করা, সেটাকে ভাসানো আর কি, সেটাকে ডান দিকে ভাসাবেন না বাম দিকে ভাসাবেন। জি স্যার, ভাসানো। ফ্লোটের দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে লেফট ভ্যালু, একটা হচ্ছে রাইট ভ্যালু। বাই ডিফল্ট সে ফ্লোট কি থাকে, বাই ডিফল্ট যে কোনো এলিমেন্ট ফ্লোট থাকে লেফটে। এখন আমি এই এলআই কে ধরে ইউএল এলআইটা বাধ্যতামূলক বলছিলেন, জিজ্ঞেস করছিলেন, তো এলআইটা ব্যবহার করি কখন, এই যে এরকম যে মেনু বানাই না, এই যে এখন একটা জিনিস বানাইছি, এইরকম করার জন্য আমাদেরকে লিস্ট মানে লিস্ট আইটেম গুলোকে ধরে আমাদেরকে কাজ করতে হয়, দেখছেন, এবং প্রত্যেকটা এলআই আইটেম। এখন খেয়াল করেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলআই আইটেমের মধ্যে সে এই যে ডিজাইনটা পাচ্ছে, এবং আমি প্রত্যেকটা এলআইতে যখন হোভার করতেছি তখন সে ডিজাইনটা পাচ্ছে। বলেন স্যার এগুলো এক লাইনে হলো কেন? এগুলো এক লাইনে হয়ে গেছে, আমি ইউএল এলআই কে ফ্লোট রাইট করে দিছি এইজন্য। এটা তো রাইটে আবার এই সিরিয়ালে থাকতে পারতো, মানে উপরে নিচে নাই কেন? আচ্ছা জি স্যার। যখন ফ্লোট যখন করবেন, যখন ফ্লোট করে তখন সে তার মানে স্টেটটা চেঞ্জ করে ফেলে, আপনার পজিশনটা সে চেঞ্জ করে ফেলে, এইজন্য ফ্লোট জিনিসটা আসলে এই জিনিসটা মূলত এটার পজিশনের সাথে যুক্ত। এই কারণে যখন সে ফ্লোট যখন ব্যবহার করবেন তখন সে কি করে, তার স্টেটটা চেঞ্জ করে ফেলে, পজিশনটা চেঞ্জ করে ফেলে, এইজন্য সে পাশাপাশি হয়ে গেছে। স্যার আপনার প্যাডিং এবং ট্রানজিশন যেটা, এই দুটো সম্বন্ধে একটু ক্লিয়ারলি বললে ভালো হইতো, এখনো ক্লিয়ার হয় না। এর কাজটা কি আর ট্রানজিশনের কাজটা কি, কিভাবে লিখতে হয় আর কি, এটা কিভাবে করতে হয়? প্যাডিংটা মুছে দিলাম, ফ্লোট রাইটটা দেখায় রাখলাম, মনে করেন এখন কিছু নাই, আপাতত আর কোনো কোশ্চেন করেন না, মনে করেন কিছু নাই, বুঝছেন? সিএসএস বক্স মডেল নামে একটা অপশন কথা আছে, সিএসএস বক্স মডেলিং। যখন বক্স মডেলিং করব প্যাডিং দেখাবো, সিএসএস বক্স মডেলিং মানে হচ্ছে সিএসএস এর মধ্যে আমার সিএসএস এ আমার এইচটিএমএল এলিমেন্ট গুলো প্রত্যেকটা বক্স মডেলিং এর মতো এরকম হয়। একটা বক্সের ভিতরে একটা বক্স, তার ভিতরে একটা বক্স, তার ভিতরে একটা বক্স, তার ভিতরে হচ্ছে কন্টেন্ট। তো এই জন্য এখানে এক একটা বক্সের এক একটা নাম আছে, প্রথমটা মার্জিন, পরেরটা প্যাডিং, তারপরটা বর্ডার, সরি মার্জিন প্রথমে, তারপর হচ্ছে যে কি মার্জিনের পরে আসতেছে আপনার কি বলে মার্জিন প্যাড, এটা হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের পরে থাকবে প্যাডিং, প্যাডিং এর পরে থাকবে বর্ডার, বর্ডারের পরে কি থাকে, বর্ডারের পরে এরপরে থাকে হচ্ছে মার্জিন। তিনটা জিনিস থাকে, মার্জিন, প্যাডিং, বর্ডার, তিনটা জিনিস। একটু কনফার্ম হয়নি, আপনাদেরকে কনফার্ম না হয়ে বললেও সমস্যা, তখন আবার বলবেন স্যার আনকনফার্মেশন কনফার্ম ছাড়াই মানে আমাদেরকে শেখাচ্ছে, তো একটু ভুল ভুল শেখাচ্ছে মনে হয়, স্যারও জানে না, চলেন একটু শিখে আসি, আমারও শেখা দরকার। ভালো বলছি না খারাপ বলছি বলেন, ভালো বলছি না খারাপ? আচ্ছা দেখেন দেখাই কি আছে, এখন কি আছে, মার্জিন, তারপরে কি বর্ডার, এরপরে কি প্যাডিং, এই তিনটা জিনিস, তারপর হচ্ছে কন্টেন্ট। তো এইটাকে বলা হয় বক্স, সিএসএস এর বক্স মডেলিং। এই বক্স মডেলিং শিখতে আমাকে
আপনাদেরকে একটু ম্যাথ শিখাইতে হবে, মানে একটু অঙ্ক শিখাইতে হবে, গ্রাফের অঙ্ক শিখাইতে হবে। আমি এই জন্য আপাতত আপনাদের এই যে এখানে যে প্যাডিংটা ছিল না, আপাতত মুছে দিলাম। মনে করেন এখানে কিছুই দিই নাই, শুধু ফ্লোট রাইট দিয়ে ডান দিকে নিয়ে গেছি, এতটুকুই বুঝানো আর কিছু না। ঠিক আছে, টেনশনের কিছু নাই, ওয়ারিড হওয়ার কিছু নাই, কারণ আমি বক্স মডেলিংটা সুন্দর করে শিখাবো আপনাদেরকে, এমন ভাবে শিখাবো যাতে করে আপনার জীবনে আর ভুল না হয়। সিএসএস এর বক্স মডেলিংটা বুঝতে পারলাম? এরপরে টপিকস গুলোতে আমাদের সিএসএস এর বক্স মডেলিং ব্যবহার করতে হবে। নেক্সট ক্লাসে সিএসএস এর বক্স মডেলিং নিয়ে আমরা কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।